হানিমুন করতে চাঁদে যাওয়া, লেখা পবিত্র অধিকারী। পল্টু ঠিক করেছে শ্রাবণীকেও বিয়ে করবে, তারপর বিয়ের পর চাঁদে হানিমুন করতে যাবে। 100 বছর পরের পৃথিবীর কথা তো, তখনকার পৃথিবীতে চাঁদে হানিমুন করতে যাওয়া তেমন কোনো বড় কথা নয়। খরচ হয়তো একটু বেশি হবে, এই যা। পল্টু হিসেব করে দেখলো যে সব মিলিয়ে যা খরচ হবে তাতে ওর ব্যাংক ব্যালেন্সটা অর্ধেক হয়ে যাবে। শ্রাবণীকেও বলেছে চাঁদে যাওয়ার কথা। শ্রাবণী তো আনন্দে উৎফুল্ল। হানিমুন করতে চাঁদে যাওয়া তো সবার ভাগ্যে জোটে না। পল্টুর বাবা সব শুনে মুখটা হাড়ির মতো করে বলল, এসব ছাড়ো, বুঝলে, ব্যবসায় মন দাও। পল্টুর মা মুখটা বাংলার পাঁচের মতো করে বলল, বিয়ে করে সংসার করবে, তা না হানিমুন করতে চাঁদে যাবে। যে যাই বলুক না কেন, পল্টু যখন ঠিক করে ফেলেছে চাঁদে যাবে, তা চাঁদে যাবেই। কে কি বলল তাতে কিছু যায় আসে না ওর। চাঁদে যাওয়ার জন্য প্রথমে ভিসা নিতে হবে, সেই জন্য শ্রাবণীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। ভিসা পেতে কোনো অসুবিধা হবে না। পল্টু সব ঠিক করে রেখেছে। চাঁদে তো ওরা পার্মানেন্টভাবে থাকতে চাইছে না, 2 মাস থেকে হানিমুন কাটিয়ে চলে আসবে। তবে চাঁদ যদি ভালো লেগে যায়, শ্রাবণী যদি চাঁদ থেকে আসতে না চায়, চাঁদে যদি ভালো একটা কাজ পাওয়া যায় তবে অন্য কথা। নয়তো পল্টু শ্রাবণীকে নিয়ে চাঁদে 2 মাস হানিমুন কাটিয়ে ফিরে আসবে। চাঁদে যাওয়ার আগে পল্টু ও শ্রাবণী দুজনেরই মেডিকেল টেস্ট করাতে হবে। তারপর 7 দিন চলবে ট্রেনিং। সেখানে সব কিছু শেখানো হবে যাতে চাঁদে গিয়ে ওদের কোনো অসুবিধা না হয়। চাঁদে মাধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর 6 ভাগের 1 ভাগ। তাই ওখানে পল্টু আর শ্রাবণী কত জোরে দৌড়তে পারবে, কত উঁচুতে লাফ দিতে পারবে, যখন ওরা চাঁদ থেকে পৃথিবীকে দেখবে তখন কেমন লাগবে ভাবতেই গাটা শিরশির করে উঠল পল্টুর। চাঁদে ওরা কত মজা করবে। চাঁদে বাতাস নেই, তাই ওখানে ইথার তরঙ্গের মাধ্যমে কথা বলতে হয়, মানে দুজনেরই কানে ফোন লাগানো থাকবে, তাই কোনো অসুবিধা হবে না। হোটেলের রুমগুলিতে অবশ্য ঠাসা ঠাসা করে বাতাস ভর্তি করা আছে। সকাল সন্ধ্যায় সেই বাতাস পরিশোধন করা হয়। রুমগুলোর মধ্যে টবে অদ্ভুত অদ্ভুত সব গাছ লাগানো থাকে, তাই সব সময় বিশুদ্ধ বাতাস পাওয়া যায়। পল্টু ট্যুরিজম বিভাগে গিয়ে খোঁজ নিয়ে দেখেছে চাঁদে 5 তারা, 7 তারা আর 17 তারা এই 3 ধরনের হোটেল রয়েছে। পল্টু একটা 5 তারা হোটেলের একটা রুম বুক করলো। পল্টু আর শ্রাবণী যখন চাঁদের মাটিতে পা দেবে, সঙ্গে সঙ্গে ওই হোটেলের লোকজনেরা ফুলের মালা নিয়ে ছুটে আসবে। তারপর কত আদর করে ওদের হোটেলে নিয়ে যাবে। কিন্তু সবার আগে আজকে শ্রাবণীর বাড়ি যেতে হবে। শ্রাবণীকে সঙ্গে করে নিয়ে ভিসা অফিসে যেতে হবে। পল্টু শ্রাবণীর বাড়ির কলিং বেল টিপল। এমন সময় হঠাৎ পল্টুকে কে যেন পেছন থেকে একটা ধাক্কা মারল। পল্টু তাড়াতাড়ি বিছানা থেকে উঠল। এতক্ষণও স্বপ্ন দেখছিল। সামনে মা দাঁড়িয়ে। পল্টুর মার উপর কপট রাগ দেখিয়ে বলল, মা, দিলে তো এত সুন্দর একটা স্বপ্ন ভাঙিয়ে। কি সুন্দর 100 বছর পরের পৃথিবীতে আমি শ্রাবণীকে বিয়ে করে হানিমুন করতে চাঁদে যাওয়ার প্ল্যান করছিলাম। মা হেসে ফেলল, বলল, শ্রাবণী ড্রয়িং রুমে অনেকক্ষণ ধরে তোমার জন্য ওয়েট করছে। তোমাদের আজকে নাকি নন্দনে মুভি দেখতে যাওয়ার কথা ছিল। পল্টু মাথায় হাত দিয়ে বলল, ইস, একদম ভুলে গেছি। কেন যে দুপুরবেলায় ভাত খাওয়ার পর ঘুমিয়ে পড়ল। পল্টু উঁকি বেড়ে দেখতে পেল শ্রাবণী ড্রয়িং রুমে মুখ গোমড়া করে বসে আছে। আজকে পল্টুর কপালে চাঁদ না থাকলেও শনি অবশ্যই আছে। আমার লাটাগুড়ি ভ্রমণ একটি ভৌতিক কাহিনী। লাটাগুড়িতে আমি অনেকবার গিয়েছি। যাত্রাপ্রসাদ, চাপড়ামারি থেকে গন্ডার, হাতি, বাইসন সব দেখেছি, তবে অনেকটা দূর থেকে। অ্যাডভেঞ্চার তেমন হয়নি। তাই আমি ঠিক করলাম গভীর রাত্রিতে লাটাগুড়ি জঙ্গলে ঘুরতে যাব। আমি আমার গাইড মিস্টার তরফদারকে বললাম। মিস্টার তরফদার বললেন, দেখুন, রাত্রিবেলা জঙ্গল কিন্তু খুব রিস্কি। দিনের বেলায় জঙ্গলের এক রূপ, রাত্রিবেলায় জঙ্গলের আর এক রূপ, খুব ভয়ানক। আমি বললাম, আমি জঙ্গলের ওই ভয়ানক রূপটাই তো দেখতে চাই, জীবন তো একটাই। উনি বললেন, ঠিক আছে, তবে নেক্সট পূর্ণিমায় চলে আসুন। তবে রাত্রিবেলায় জঙ্গলে কিন্তু গাড়ি ঢুকবে না, পায়ে হেঁটে ঘুরতে হবে। আমি বললাম, আমি রাজি আছি। আমি পূর্ণিমাতে লাটাগুড়ি পৌঁছে গিয়েছি। মনের মধ্যে একটা অ্যাডভেঞ্চার ঘুরপাক খাচ্ছে। জানি না আজকে রাত্রিতে কি হবে। আমি লাটাগুড়ি রিসোর্টে E209 নাম্বার রুমে ছিলাম।
রাত্রি 11টার সময় কলিং বেলে আওয়াজ হলো। আমি দরজা খুললাম, দেখলাম 18-19 বছর বয়সের একটা মেয়ে, গায়ের রং শ্যামবর্ণা। আমি জানতে চাইলাম, তুমি কে? ও উত্তর দিল, আমি মিস্টার তরফদারের মেয়ে নীলিমা। উনি আজকে একটা বিশেষ কাজে আটকে পড়েছেন, তাই আমি আপনাকে জঙ্গলে গাইড করব। আমি রেগে গেলাম, বললাম, তুমি একটা বাচ্চা মেয়ে, আমাকে জঙ্গলে গাইড করবে? আমি মিস্টার তরফদারকে ফোন করলাম, কিন্তু ফোন আউট অফ রিচ। নীলিমা বলল, দাদা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, এই জঙ্গলের রাস্তা আমি খুব ভালোভাবে চিনি, আপনার কোনো অসুবিধা হবে না। আমি কিছুক্ষণ ভাবলাম, তারপর বললাম, ঠিক আছে, চলো। আমরা দুজনে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলাম। রাত্রিতে জঙ্গলের যে সৌন্দর্য দেখলাম তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। বাইসনের দল, হাতির দল আর বেশ কয়েকটা গন্ডার ঘুমিয়ে থাকতে দেখলাম। নীলিমা বলল, কোনো গাইড আপনাকে এদিকে ঘোরাবে না, এদিকে আসতে সবাই ভয় পায়। আমি বললাম, হ্যাঁ, আমি এদিকটাতে কোনোদিনও আসিনি। নীলিমা বলল, দাদা, সাবধানে চলবেন, এই জঙ্গলে কিন্তু খুব বিষধর সাপ আছে, একটা ছোবল মারলে সব শেষ। আমি বললাম, তাই নাকি নীলিমা? তোমার এখানে ভয় করে না? ও বলল, আমার আর হারানোর কিচ্ছু নেই, এখন এই জঙ্গল আমার সব কিছু। নীলিমার কথার হেয়ালি আমি বুঝতে পারলাম না। ডান দিকের জঙ্গলটা দেখলাম আরো বেশি ভয়ানক। আমি বললাম, চলো ওদিকটাতে ঘুরে আসি। নীলিমা বলল, না না দাদা, ওদিকে যাবেন না, ওদিকে একটা পাগল হাতি আছে, মানুষ দেখলেই তেড়ে আসে। আমরা দুজনে মিলে পুরো রাত্রি সেই জঙ্গলের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। ভোর হলো, আকাশে সূর্য উঠল। নীলিমা বলল, দাদা, এবার আমাকে যেতে হবে। নীলিমা আমাকে মেন রাস্তায় পৌঁছে দিল। তারপর কিছু না বলেই উল্টো দিকে চলতে শুরু করলো। আমি ওকে ডাকলাম, কিন্তু ও শুনলো না। অদ্ভুত মেয়ে। আমি লাটাগুড়ি রিসর্টে পৌঁছে গিয়েছি। খুব ক্লান্ত লাগছে, তাই একটু ঘুমিয়ে পড়েছি। হঠাৎ কলিং বেলের শব্দ। ঘড়িতে তখন 11টা বাজে। আমি দরজা খুললাম। মিস্টার তরফদার ভেতরে ঢুকলেন। উনি বললেন, মিস্টার অধিকারী, আই অ্যাম এক্সট্রিমলি সরি, কালকে রাত্রে আসতে পারিনি। অ্যাকচুয়ালি আমার ছেলে খুব অসুস্থ হয়ে পড়েছিল কালকে রাত্রে, ওকে হসপিটালাইজ করতে হয়ে গিয়েছিল। আমি বললাম, আমার কোনো অসুবিধা হয়নি, আপনার মেয়ে নীলিমা আমাকে জঙ্গলে খুব ভালো গাইড করেছে। উনি হঠাৎ খুব রেগে গেলেন, বললেন, আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আপনি কি জানেন না আমার মেয়ে 7 বছর আগে সাপের কামড়ে মারা গেছে? তখন ওর বয়স ছিল 19। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু কোনো আওয়াজ বের হলো না। আমি সেন্সলেস হয়ে গেলাম। অ্যাডভেঞ্চার অফ ক্যামেলিয়া, একটি কল্প বিজ্ঞানের গল্প। ক্যামেলিয়া। আমার নাম ক্যামেলিয়া। কলকাতার মেয়ে কমলা, আর ক্যালিফোর্নিয়ায় এসে হয়ে গেলাম ক্যামেলিয়া। আমার জীবনে আজকে একটা বিশেষ দিন। নাসা থেকে একটি মহাকাশযান একটু পরে রওনা দেবে। মহাকাশের অনেক অনেক ভিতরে ঢুকে যাবে,
আর আমি একমাত্র ভারতীয় মহিলা হিসেবে সুযোগ পেয়েছি। আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন, সবচেয়ে রোমাঞ্চকর দিন। এখন আমার বাবা মা বেঁচে থাকলে নিশ্চয়ই খুব খুশি হতেন। আধুনিক বিজ্ঞান মনে করে মৃত্যুর পর মানুষের অস্তিত্ব একেবারেই শেষ হয়ে যায় না। তাদের জীবনী শক্তি একটা বিশাল কালো অন্ধকারের মধ্যে ঢুকে যায়। সেখান থেকে যদি তারা আমাকে দেখতে পায় তবে নিশ্চয়ই তাদের বুক গর্বে ফুলে উঠবে। সব বড় বড় কাগজে আমার ছবি বেরিয়েছে। আজকে আমার স্বপ্ন পূরণ হওয়ার পালা। ছোটবেলার কথা খুব মনে পড়ছে, যখন আমি আমার ছোট ছোট পোশাকটা পরে ছাদের ওপর দাঁড়িয়ে ভাবতাম একদিন এমন উঁচু একটা লাফ দেব, ওই আকাশটাকে ছুঁয়ে ফেলবো, নক্ষত্রের মতো জলজল করে জ্বলবো। আর যখন বাবা মার কথা খুব মনে পড়বে তখন উল্কা হয়ে আবার ঝরে পড়বো। সকাল থেকে সব কিছু ঠিকঠাক চলছে, যা হচ্ছে সব ভালোই হচ্ছে। খারাপ হওয়ার মধ্যে ওই একটাই, যে আমার পাশে বসে আছে এখন, যাকে আমি একদমই সহ্য করতে পারি না। তার নাম রবার্ট, পুরো নাম মিস্টার রবার্ট মালেকম। সময় হয়ে এসেছে, আমরা দুজন এখন সম্পূর্ণ প্রস্তুত হয়ে এগিয়ে যাচ্ছি। একটু পরেই রওনা দেব। হ্যাঁ, একটু পরেই। আমরা দুজন এখন সেই মহাকাশ যানটার ভিতরে বসে আছি। অচেনা মহাকাশের গভীরে নীল রঙের ওই গ্রহটা থেকে আমরা এখন অনেক অনেক দূরে চলে এসেছি। আমার পাশেই বসে আছে মিস্টার ম্যালকম, কিন্তু ভুলেও একটিবারের জন্যও আমার দিকে তাকাচ্ছে না। হয়তো নিজের কাজে খুব ব্যস্ত। আমি ওর দিকে একটু তাকালাম। সেই দিনটার কথা খুব মনে পড়ছে, যেদিন ও আমাকে একটা নামকরা রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল। তখন অবশ্য আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব ছিল। প্রথমে ও আমাকে প্রপোজ করলো। আমি ভেবেছিলাম ওর উদ্দেশ্যটা সৎ। যদি কোনো ছেলে যখন কোনো মেয়ের কাছে এমন অসহায়ভাবে প্রার্থনা করে, তখন কোনো মেয়েই না করতে পারে না, ছেলেটাকে বিশ্বাস করে ফেলে। আমি একসময় প্রতিজ্ঞা করেছিলাম আমি কখনো ওর দিকে তাকাবো না, কিন্তু এখনো কেন আমার দিকে একটুও তাকাচ্ছে না? আমার নিজের মনের জটিল রসায়ন আমি নিজেই বুঝতে পারছি না। কিন্তু আমিও ওকে একদম পাত্তা দেব না। নিজেকে ব্যস্ত রাখবার জন্য বড় কম্পিউটার স্ক্রিনটার দিকে তাকালাম, খুব গভীরভাবে মনোযোগ দিয়ে দেখতে লাগলাম। আর তখনই আমার টনক নড়ল আর চোখ মুখ ঝাপসা হয়ে গেল। আমি এই মহাকাশ যানটায় সৌরজগতের যে ভুল পথ ধরে এগিয়ে যাচ্ছি, সেই পথ দিয়ে গেলে আমরা আর কোনোদিনই পৃথিবীর বুকে পৌঁছতে পারবো না। আমি চিৎকার করে উঠলাম, রবার্ট, আমার মনে হয় আমরা ভুল পথ দিয়ে যাচ্ছি। রবার্ট উত্তর দিল, হ্যাঁ, আমিও বুঝতে পারছি, নিশ্চয়ই প্রোগ্রামিংয়ে কিছু গণ্ডগোল ছিল। আমি রেগে গেলাম। আর তুমি চুপচাপ বসে আছো? রবার্ট দৃঢ়ভাবে বলল, না, আমি চেষ্টা করছি, আমি যথাসাধ্য চেষ্টা করছি। আমি অবিশ্বাসের সুরে বললাম, আমার মনে হয় তুমি ঠিকমতো চেষ্টা করছো না, তুমি সরে দাঁড়াও, আমি দেখছি। রবার্ট ঠান্ডা গলায় বলল, ঠিক আছে, তুমি চেষ্টা করো, আমি বরং ওই দিকটা দেখছি। তারপর পরবর্তী 2 ঘন্টা যা কাটলো তা আমাদের জীবনের এক সেরা অভিজ্ঞতা, সেরা অ্যাডভেঞ্চার। বেঁচে থাকবার জন্য লড়াই, শেষ চেষ্টা। আমি চেষ্টা করছি পৃথিবীর সাথে যেভাবেই হোক যোগাযোগ করতে, আর তাহলে নিশ্চয়ই কোনো একটা উপায় বের হবে। আরও চেষ্টা করছে আমাদের এই মহাকাশযানটাকে যেভাবেই হোক নিয়ন্ত্রিত করে পৃথিবীর বুকে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু আমরা দুজনেই ব্যর্থ, কোনো চেষ্টাই সফল হচ্ছে না। তবে কি সত্যিই কোনোভাবেই আমাদের এই মহাকাশযানটাকে পৃথিবীর বুকে আনা সম্ভব হবে না? তাহলে আমাদের ভবিষ্যৎ কি হবে? এখানে কে এসে আমাদের খোঁজ নেবে? তবে কি আমরা শেষ হয়ে গেলাম? এমন সময় দেখলাম যেন একটা ধূমকেতু আমাদের দিকে এগিয়ে আসছে প্রচণ্ড বেগে। আমি রবার্টকে চিৎকার করে সাবধান করলাম। রবার্ট বলল, হ্যাঁ, আমি চেষ্টা করছি। কিন্তু ওর চোখে মুখে হতাশার ছাপ অন্য কথা বলছে। এভাবে আর কতক্ষণ বাঁচা যাবে? আমরা দুজনে মিলে চেষ্টা করতে লাগলাম। হঠাৎ দেখলাম আগুনের গোলার মতো একটা জিনিস আমাদের উপরে আছড়ে পড়লো। আলোতে চোখ ঝলসে গেল। দুজনে কে কোন দিকে ছিটকে পড়লাম কোনো খেয়াল নেই। চোখ খুলতে খুব কষ্ট হচ্ছিল। 2 চোখের পাতা যেন একসাথে লেগে গেছে।
আস্তে আস্তে চোখ খুললাম। তারপর যা দেখলাম, আমি ছোট একটা ঘরের মধ্যে শুয়ে আছি। যতদূর মনে হয় ঘরটা সাদা রঙের, শোলা জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি। আশেপাশে চারিদিকে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে আছে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি। ঘরের আসবাবপত্র তেমন কিছু নেই। আমি একটা নরম তুলতুলে বিছানার ওপর শুয়ে আছি। আমার শরীরের উপর দিয়ে খুব বড় একটা ঝড় বয়ে গেছে। একটা শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে বেশ কয়েকজন লোক লম্বা লম্বা পা ফেলে এদিকে এগিয়ে আসছে। আমি ওদের দেখে খুব মজা পেলাম। আরশোলার মতো দেখতে কয়েকটা প্রাণী, কিন্তু লম্বা কমপক্ষে 6 ফুট তো হবেই। তবে সবচেয়ে বেশি আশ্চর্য যে এরা মানুষের মতো কি সুন্দর হেঁটে বেড়াতে পারে, আবার দরকার পড়লে ডানা মেলে উড়ে বেড়াতেও পারে। নিশ্চয়ই এরা ভিন্ন গ্রহের প্রাণী হবে। ওরা আমাকে ঘিরে ফেললে আর আমাকে ঘুরঘুর করে দেখতে লাগলো। আমি বেঁচে আছি দেখে মনে হচ্ছে এরা খুব খুশি হয়েছে। তার মানে এরা আমার কোনো ক্ষতি করবে না। আমার খুব ঠান্ডা লাগছে। আমার শরীরে এখন এক ফোঁটা পোশাকও নেই। আমি চিৎকার করে বললাম, আমাকে একটা পোশাক দাও, আমার খুব ঠান্ডা লাগছে। ওরা আমার কথা বুঝতে পারলো কিনা জানি না। আমি বুঝতে পারলাম না, হয়তো পারলো না, কিন্তু সবাই আমার দিকে ঝুঁকে বসলো। হয়তো আমার ভাষা এদের কাছে অদ্ভুত লাগছে। আমি কি বলছি সেটা ওদের কাছে মোটেই গুরুত্বপূর্ণ নয়। আমি যে কথা বলতে পারছি এটাই ওদের কাছে গুরুত্বপূর্ণ বেশি। আমি কথা বলতে পারছি দেখে এরা খুব অবাক হচ্ছে। হয়তো এরা ভেবেছিল আমি বোবা। আমি আবার চিৎকার করে বললাম, আমাকে একটা পোশাক দাও, আমার খুব ঠান্ডা লাগছে। এবার দেখলাম ওদের মধ্যে একজন দৌড়ে গেল আর কোথা থেকে যেন একটা বিস্কুটের মতন দেখতে জিনিস নিয়ে এলো, আর বাকিরা আমার শরীরের সঙ্গে যুক্ত নল পাইপগুলো খুলতে লাগলো। ওরা নিজেদের মধ্যে যেন কী সব কথাবার্তা বলছে। আমি তার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আমি যে কি করব কিছুই বুঝতে পারছি না। কিভাবে এদের বোঝাবো? এবার ওদের মধ্যে একজন এগিয়ে এলো, আর এভাবে এগিয়ে এলো যে আমি ভয় পেয়ে গেলাম। আমার লম্বা লম্বা বাদামি চুলগুলোকে দুপাশে সরিয়ে দিয়ে বিস্কুটের মতো দেখতে জিনিসটাকে আমার মাথায় স্পর্শ করালো, আর ওটা ভিতরে ঢুকে গেল। হঠাৎ বিদ্যুতের শক খাওয়ার মতো খুব জোরে একটা ঝটকার মতো লাগলো। কিন্তু তারপর থেকে আশ্চর্য, ওরা আমার কথা বুঝতে পারছে আর আমিও ওদের কথা বুঝতে পারছি। এরকম একটা যন্ত্রের কথা আমরা এখনো ভাবতে পারিনি। নিশ্চয়ই এরা জ্ঞানে বিজ্ঞানে আমাদের চেয়ে অনেক উন্নত হবে। এবার আমি আস্তে আস্তে বললাম, আমাকে একটা পোশাক দাও, আমার খুব ঠান্ডা লাগছে। এবার একজন দৌড়ে গেল আর আমার জন্য একটা পোশাক নিয়ে এলো। একটা লম্বা সাদা চাদরের মতো দেখতে একটা পোশাক, খুবই পাতলা। পরে অবশ্য জানতে পেরেছিলাম এরা লজ্জা নিবারণের জন্য কোনো রকম পোশাক ব্যবহার করে না। এরা যুদ্ধের সময় এই ধরনের পোশাক ব্যবহার করে, আমরা যেমন বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করি। এবার ওদের মধ্যে একজন বলল, ভয়ের কোনো কারণ নেই, তুমি এখন সুস্থ আছো। আমরা সবাই নিরাপত্তা পরিষদ বাহিনীর, আর উনি হচ্ছেন ডক্টর গোমস। ডক্টর গোমস আমার পাশেই বসেছিলেন। ওনার দিকে চোখ ফেরাতেই উনি বললেন, তবে তোমার এখন বিশ্রামের প্রয়োজন আছে। তুমি খুব বড় একটা বিপদ থেকে বেঁচে গেছো। আমি যে বেঁচে আছি এটাই আমার কাছে খুব আশ্চর্যের। যখন চোখ বুজছিলাম ভেবেছিলাম আর কোনো দিন আমি হৃদস্পন্দন অনুভব করতে পারবো না। কিন্তু এখন আমি কোথায়? এখানে এলামই বা কী করে? প্রশ্ন করতেই সবাই চুপ হয়ে গেল। একজন বলল, সে এক লম্বা কাহিনী, তোমাকে পরে শোনাবো, তুমি এখন ঘুমাও। রবার্ট বেঁচে আছে কি না আমি জানতে চাইলাম, কিন্তু কেউ আমার কথার কোনো উত্তর দিল না। একে একে সবাই চলে গেল। ডক্টর গোমস আমার হাতে একটা ইঞ্জেকশন দিল, তারপর বলল, তুমি এখন ঘুমাও, তোমার এখন অনেক বিশ্রামের প্রয়োজন আছে। ধীরে ধীরে আমার চোখ বন্ধ হয়ে এলো। যখন ঘুম ভাঙল নিজেকে খুব সতেজ সতেজ মনে হলো। মিস্টার গোমস আমাকে সেই কেবিনের বাইরে নিয়ে এলো। আমি ধীরে ধীরে দেখলাম আমি যেখানে আছি
তার আশেপাশের সমস্ত জায়গা মহাকাশে ভাসছে। কি আশ্চর্য! মিস্টার গোমস খুব মিশুকের স্বভাবের। কয়েক মিনিটের মধ্যেই দুজনের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। ওর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। হেসেও ফেললাম। আমি হেসেই চলেছি বোকার মতো। গোমসের অনুমতি পেয়ে হাতের কাছে পাওয়া দূরবীনটাতে চোখ দিয়ে দেখতে লাগলাম। মনে হলো ছোটখাটো একটা শহর যেন মহাকাশের ওপরে ভাসছে। এই পৃথিবী থেকে অনেক অনেক দূরে একটা গ্রহ আছে, সেই গ্রহের নাম সিফন। এই আশ্চর্য প্রাণীরা সেই গ্রহ থেকে এসেছে। কিন্তু আমরা যেমন ভাবি এই মহাবিশ্বে একমাত্র আমাদের পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে, অন্য কোথাও নেই, ওরা কিন্তু সেরকম মনে করে না। কারণ ওরা জানে এই মহাবিশ্ব অনেক অনেক বড়। এখানে কয়েক হাজার এমন জায়গা আছে যেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া গেছে। তবে ওরা এখনো অনেক জায়গায় পৌঁছতে পারেনি, যেমন আমাদের পৃথিবীতে। ওরা ভাবতো মহাবিশ্বের এদিকটাই শুধুই অন্ধকার, তাই এখানে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব নয়। তবে সাম্প্রতিক ওদের ক্যামেরায় ধরা পড়েছে যে সানোকা নক্ষত্রের আশেপাশে এমন কিছু জায়গা আছে যেখানে বায়ুমণ্ডল আছে, তাই সেখানে প্রাণের অস্তিত্ব থাকলেও থাকতে পারে। ও, একটা কথা বলাই হয়নি, আমরা সূর্য বলে যাকে চিনি সেই নক্ষত্রের নাম ওদের কাছে সানোকা। ওরা যখন ওই সানোকা নক্ষত্রের খুব পাশ দিয়ে যাচ্ছিল তখন আমাদের সাথে ওদের ধাক্কা লাগে। তারা মানে আমরা যেটাকে ধূমকেতু ভাবছিলাম, আসলে সেটা ওদের একটা খুব বড় মহাকাশযান, মহাকাশ শহরও বলা যেতে পারে। আমি মিস্টার গোমসকে ধন্যবাদ জানালাম এই নতুন জীবনের জন্য। কেমন যেন অবাক লাগছে, ভিন্ন গ্রহের একজন এত বড় ডাক্তার এত সহজভাবে আমার সাথে মিশে যাচ্ছে। কিন্তু রবার্টের কি হলো আমি জিজ্ঞাসা করলাম। গোমস বলল যে অন্য কাউকে তারা খুঁজে পায়নি। আমার তবু কেন জানি মনে হচ্ছে গোমস আমার সাথে মিথ্যে কথা বলছে। কিন্তু কেন? হয়তো ওপরওয়ালার কঠোর নির্দেশ, আবার এরকমও হতে পারে রবার্টকে সত্যিই এরা খুঁজে পায়নি। তাহলে বেচারার এখন কি হবে? রবার্টের জন্য আমার এখন মন কেমন করছে। হাজার হোক ও আমার সহযাত্রী, কিন্তু আমাকে দেখে এদের নাকি মনে হয়েছে যে আমি অ্যালেক্স গ্রহের প্রাণী। আমি বারবার বোঝাতে চাইলাম যে আমি অ্যালেক্স গ্রহের প্রাণী নই। ওই সানোকা নক্ষত্রের পাশে একটা নীল গ্রহ আছে যার নাম পৃথিবী, আমি সেখান থেকে এসেছি। কিন্তু ওরা আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরীক্ষা করে দেখেছে আমার শরীরের সাথে অ্যালেক্স গ্রহের প্রাণীদের অদ্ভুত মিল দেখা গেছে। কিন্তু আমরা যেখানে মস্তিষ্কের মাত্র কয়েক শতাংশ কাজে লাগাতে পারি, সেখানে ওরা প্রায় পুরো মস্তিষ্কটাই কাজে লাগাতে পারত। এই অ্যালেক্স গ্রহের প্রাণীরা ছিল আশেপাশের সমস্ত গ্রহের প্রাণীদের মধ্যে সবচেয়ে উন্নত। তাই এরা চাইতো সবাই এদের বশ্যতা স্বীকার করুক। কখনো কখনো আশেপাশের গ্রহের কিছু প্রাণীরা মিলে অ্যালেক্স গ্রহের প্রাণীদের বিরুদ্ধে বিদ্রোহ করে বসত, আর তাদের শাস্তি হিসেবে সমস্ত শক্তি কেড়ে নেওয়া হতো। তারপর তাদের অনেক দূরের একটা গ্রহের মধ্যে ফেলে দিয়ে আসতো। তারা আর কখনো সেখান থেকে ফিরে আসতে পারত না। সেই গ্রহের সন্ধান অ্যালেক্স গ্রহের প্রাণীরা ছাড়া আর অন্য কেউ জানত না। তবে এটুকু জানা যায় সেই গ্রহের রং নীল, আর ওখানে এমন কিছু জীব আছে যারা কথা বলতে পারে না, হাঁটাচলা করতে পারে না, শুধু এক জায়গায় দাঁড়িয়ে থাকে। আমি হিসেব মেলাতে শুরু করেছি। তার মানে ধনধান্য পুষ্প ভরা আমাদেরই এই বসুন্ধরা আসলে একটা বন্দিশালা। উদ্ভিদরাই এই গ্রহের আদি জীব, আর প্রাণীরা সব এসেছে ভিন্ন গ্রহ থেকে। এই ভিন্ন গ্রহের প্রাণীদের থেকেই বিবর্তনের মাধ্যমে গড়ে উঠেছে এই বিশাল প্রাণী জগৎ। অ্যালেক্স গ্রহে কিছু কিছু প্রাণীরাও মাঝে মাঝে বিদ্রোহ করে বসত, আর তাদেরও শাস্তি হিসেবে এই পৃথিবীর বুকে ফেলে দেওয়া হতো, আর তারাই হলো আমাদের পূর্বপুরুষ। এই অ্যালেক্স গ্রহের প্রাণীদের ধ্বংসের ঘটনা আরও অদ্ভুত। আজ থেকে 2000 বছর আগে এরা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আমরা যারা সাধারণ তারা মনে করি মহাবিশ্ব অসীম, কিন্তু মহাবিশ্বেরও
একটা সীমা আছে। তাহলে এর বাইরে কি আছে? হ্যাঁ, এর বাইরে আরেকটা মহাবিশ্ব, এরপর আরেকটা মহাবিশ্ব, পরপর সমান্তরালভাবে ঘুরছে। একটা মহাবিশ্ব থেকে আরেকটি মহাবিশ্বের সময়ের পার্থক্য পৃথিবীর সময় অনুযায়ী প্রায় 1000 বছর। আগেই বলেছি, অ্যালেক্স গ্রহের প্রাণীরা ছিল অত্যন্ত উন্নত, আর তারা বিজ্ঞানের বলে বলীয়ান হয়ে উঠেছিল। এক মহাবিশ্ব থেকে অন্য মহাবিশ্বে যেতে প্রত্যেকটা মহাবিশ্বের কার্যকলাপ নিয়ন্ত্রণ করছে একটা মহাশক্তি। সেই মহাশক্তির বিরুদ্ধে লড়তে গিয়ে অ্যালেক্স গ্রহের প্রাণীরা ধ্বংস হয়ে গিয়েছে। আমি গোমসের মুখে এসব কথা শুনছি আর ভাবছি, এক সময় না এক সময় আমরাও অ্যালেক্স গ্রহের প্রাণীদের মতো উন্নত হব। তখন আমরাও কি একই রকম ভুল করে অ্যালেক্স গ্রহের প্রাণীদের মতো চিরতরে বিলুপ্ত হয়ে যাব? গোমসের সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম। এখানে দিনরাত বলে কিছু নেই, কেমন যেন লাগছে। গোমস আমাকে কেবিনে নিয়ে গেল, বাল্ব জ্বালিয়ে দিল। একটু পরে আমার জন্য খাবার এলো, মানে নুডলস জাতীয় কোনো খাদ্য হবে, কিন্তু মুখে দিয়ে বুঝলাম অন্য কিছু, তবে সুস্বাদু, কোনো কিছুর মাংস মনে হয়। গোমস বলল, এই ধরনের খাদ্য এখানে খুব জনপ্রিয়। এই মহাকাশযানের মধ্যে একটা পুকুরের মতন আছে, সেখানে এদের চাষ করা হয়। গোমস চলে গেল। যাওয়ার আগে বলে গেল, দরকার পড়লে অবশ্য ডেকো, আমি পাশের ঘরেই আছি। গোমস চলে যাওয়ার পর অনেকক্ষণ আমি জেগে আছি। তারপর ধীরে ধীরে দুটো চোখের পাতা যেন এক হয়ে গেল। ঘুম ভাঙতেই দেখলাম গোমস ডাকছে। হয়তো গোমসের ডাকেই ঘুম ভাঙল। দেখলাম ওই লম্বা লম্বা পায়ের কয়েকজন আমার দিকে এগিয়ে আসছে। আমি এখন একটা খুব বড় হলঘরের মধ্যে দাঁড়িয়ে আছি, আর আমার পরনে সাদা কাপড়ের মতো একটা ফিনফিনে পোশাক। চারিদিকে গিজগিজ করছে অদ্ভুত সব প্রাণী। এত সব হৈহুল্লোড়, সব আমাকে নিয়ে। সবাই আমাকে একটু ছুঁয়ে দেখতে চায়। হলিউডের কোনো নায়িকারা হয়তো এত জনপ্রিয় হয় না, আর আমি নিজেকে একটা চিড়িয়াখানার জীবজন্তু ছাড়া বেশি কিছু ভাবতে পারছি না। এভাবে কয়েক ঘন্টা কেটে গেল। তারপর আমাকে ফিরিয়ে আনা হলো। এখন আমার পাশে বসে আছে গোমস, আর কেউ নেই। ও হয়তো আমার মনের কথা, মনের ব্যথা বুঝতে পারছে। হঠাৎ গোমস উত্তেজিত হয়ে বলল, ক্যামেলিয়া, তোমার জন্য একটা দারুণ খবর আছে। আমি কোনো উৎসাহ দেখালাম না। হ্যাঁ, বলে ফেলো। মিস্টার গোমস বলল, আমি তোমাকে মিথ্যে বলেছিলাম। তোমার সাথীকে আমরা খুঁজে পেয়েছিলাম। ও পালানোর চেষ্টা করেছিল, তাই আমরা ওকে বন্দি করে রেখেছি। আমার বিশ্বাস হচ্ছিল না। বললাম, কি বললে তুমি? সত্যি? আমাকে ওর কাছে নিয়ে যেতে পারবে? গোমস একটু ভাবল, তারপর বলল, ঠিক আছে, চলো। গোমস আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল, কিন্তু নিজে ওখানে থাকলো না। যাওয়ার আগে এমন একটা কথা বলে গেল যে আমি নিজের কানকেই বিশ্বাস করতে পারছি না। গোমস বলল, যাও, তোমার বন্ধুর সাথে দেখা করো। আমি এখন চললাম, আর যদি সম্ভব হয় এখান থেকে পালিয়ে যাও। আমি রবার্টের দিকে এগিয়ে গেলাম। ওর পরনেও একই রকম সাদা রঙের একটা চাদর। আমি ওর হাতের বাঁধনটা খুলে দিলাম, আর হাসতে হাসতে বললাম, তুমি এখনো বেঁচে আছো? ও উত্তর দিল, কেন, মরে গেলে বুঝি খুশি হতে? আমি বললাম, দুঃখও পেতাম না। তুমিও আমাকে ছেড়ে একা একা পালানোর চেষ্টা করেছিলে। ও বলল, আমি ভাবিনি তুমি বেঁচে আছো। যাই হোক, এখন তাড়াতাড়ি দুজনকে পালাতে হবে। আমি বললাম, পালাবো বললেই কি পালানো যাবে? কিভাবে পালাবো? ও বলল, সে ব্যবস্থা আমি করে রেখেছি। এখানে ছোট ছোট বেশ কয়েকটি গাড়ি আছে, ওগুলো চালানো খুব সোজা। আমি পারবো। একবার যদি এখান থেকে বেরোতে পারি, তারপর দেখা যাবে। আমি বললাম, কিন্তু ওরা যদি আমাদের আক্রমণ করে? ও বলল, হ্যাঁ, আমি অস্ত্রাগারের দিকে রওনা দিচ্ছি। আমাদের হাতে কিছু অস্ত্র দরকার, তুমি গিয়ে গাড়িতে বসো। আমি বললাম, না, তুমি না, অস্ত্র নিয়ে আসার দায়িত্ব আমার। তুমি এখন গাড়িতে যাও। ও কোনো প্রতিবাদ করল না।
ঠিক আছে, তুমি যাও। আমি এখন অস্ত্রাগারের মধ্যে কত ধরনের অস্ত্রশস্ত্র দেখতে দেখতে চোখ ঘুরে গেল। যতটুকু পারলাম নিয়ে নিলাম, কিন্তু তারপর যখন চোখ তুলে চাইলাম, দেখলাম বিচিত্র সব প্রাণীরা আমাকে চারিদিক দিয়ে ঘিরে রেখেছে। আমার আর কিচ্ছু করার নেই। দুহাতে দুটো রাইফেল তুলে নিয়ে এলো পাথারি গুলি ছুটতে লাগলাম। বেশ কয়েকজন এদিক ওদিক ছিটকে পড়লো, ওরাও আমার দিকে পাল্টা গুলি ছুড়লো, কিন্তু সেই সব গুলি আমার গায়ে লাগলো না, কারণ আমি বুলেট প্রুফ চাদর পরে আছি। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম। তখনই একটা কালো রোদ আমার গায়ে এসে পড়লো। আমি আর কিচ্ছু দেখতে পাচ্ছি না, চারিদিকে অস্পষ্ট আবছা একটা কালো রশ্মি যেন আমার সমস্ত শক্তিকে কেড়ে নিচ্ছে। একে একে সবাই চলে গেল। এখন চারিদিকে অন্ধকার। ওই যে রবার্ট অন্ধকার ভেদ করে আমার দিকে এগিয়ে আসছে, কিন্তু ও কি পারবে আমাকে বাঁচাতে? হয়তো পারবে না। রবার্ট আমার সামনে এসে বলল, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, কিন্তু তুমি এমন এক ফাঁদের মধ্যে ফেসে গেছো যেখান থেকে বেরোনোর আর উপায় নেই। আমার মুখ থেকে একটা কথা বেরিয়ে এলো, কোনো উপায় নেই। হয়তো ও শুনতে পেয়েছে। ও কিছুক্ষণ ভেবে বলল, একটা উপায় আছে। তারপরে ও সেই কালো রোদের মধ্যে ঝাঁপিয়ে পড়লো। তারপর আমাকে আড়াল করে দাঁড়িয়ে বলল, ক্যামেলিয়া, তুমি তাড়াতাড়ি পালাও, তাড়াতাড়ি। এতক্ষণ ধরে যে অদৃশ্য শক্তি আমাকে টানছিল তা বন্ধ হলো। আমি বেরিয়ে যাব, কিন্তু ঠিক সেই মুহূর্তেই থেমে গেলাম। ওকে জিজ্ঞেস করলাম, কিন্তু তুমি কি করে আসবে? ওর গলাটা কেঁপে গেল, না, আমি আর বেরিয়ে আসতে পারবো না, কিন্তু তুমি যাও। আমার চোখ ছলছল করছে। বললাম, মরতে হলে দুজনে একসাথে মরবো, এভাবে পালিয়ে আমি বাঁচতে পারবো না। রবার্ট আমার হাতটা ধরে বলল, না, তোমাকে যেতেই হবে। তুমি বেঁচে থাকলে আমি তোমার মধ্যে বেঁচে থাকবো চিরকাল। আমার চোখ থেকে কয়েক ফোঁটা জল ঝরে পড়ল। আমি আর পারলাম না। ওর ঠোঁটটা শক্ত করে ঠোঁট দিয়ে চেপে ধরলাম। ওর শরীরটা টলমল করছিল। আমার শরীরেও যেন কিছুই নেই। কিছুক্ষণের জন্য ভুলে গেলাম আমরা দুজনে কোথায় আছি। দুজনে হারিয়ে যাচ্ছিলাম, একসাথে মিশে গেলাম। এই মধুর মিলনের অপেক্ষায় হয়তো এতদিন বেঁচেছিলাম। হঠাৎ একটা হ্যাঁচকা ধাক্কায় আমি আচমকা সেই কালো রোদের বলয় থেকে বাইরে ছিটকে পড়লাম। অস্পষ্ট আবছা দেখতে পেলাম ওর শরীরটা ছোট হয়ে যাচ্ছে, অনেক দূরে চলে যাচ্ছে, ধীরে ধীরে বিন্দুতে পরিণত হচ্ছে। হয়তো আমার চোখের ভুল। আমি আর কিচ্ছু ভাবতে পারছি না, উঠে দাঁড়াতেও পারছি না। বের হওয়ার রাস্তা খুঁজে বের করা তো দূরের কথা। চোখের সামনে শুধু রবার্টের ছবিটা ভেসে উঠেছে। এক সময় তাও মিলিয়ে গেল। চোখ দুটো বন্ধ হয়ে আসছে। এই বুঝি শেষ দেখা। আর কোনোদিন হয়তো এই ঘুম থেকে জেগে উঠতে পারবো না। যখন চোখ খুললাম, দেখলাম একটা ট্যাক্সির মধ্যে আমি বসে আছি, আর ট্যাক্সিটা মহাকাশের মধ্য দিয়ে খুব দ্রুত বেগে এগিয়ে যাচ্ছে। ট্যাক্সি চালককে খুব চেনা চেনা মনে হচ্ছে। আমি বললাম, তুমি কে? ট্যাক্সি চালক হাসলো, বলল, আমাকে চিনতে পারছো না? আমি গোমস, তোমার বন্ধু। আমি জানতে চাইলাম, কিন্তু রবার্টের কি হলো? গোমস উত্তর দিল, আমি দুঃখিত, আমি ওকে বাঁচাতে পারিনি। নিশ্চয়ই ওরা ওকে মেরে ফেলবে না। আমি মনে মনে ভাবছি, মেরে না ফেললেও হয়তো কোনো মিউজিয়ামে রেখে দেবে, অথবা ওর শরীর নিয়ে কাটাকুটি করে বৈজ্ঞানিক গবেষণা চালাবে। এবার গোমস বলল, কি এত ভাবছো? আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। আমি শক্ত হয়ে বললাম, কিন্তু আমরা এখন কোথায় যাচ্ছি? গোমসের মুখে হাসি ফুটল। পৃথিবীতে। তোমাদের ওই নীল গ্রহ নিয়ে আমার খুব আগ্রহ। তুমি আমাকে পথ দেখিয়ে নিয়ে যাও, ওখানে গিয়ে আমরা দুজন নতুন জীবন শুরু করব। মহানন্দা এক্সপ্রেস
এবং একটি ইচ্ছাধারী নাগিনী। জীবনে অনেক সময় এমন কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটে যে কখনো মেনে নেওয়া যায় না। সেই দিনটার কথা আমি কোনো দিন ভুলতে পারবো না। তখন আমি আগ্রাতে চাকরি করি। কিষানগঞ্জ থেকে মহানন্দা এক্সপ্রেসে চেপে আগ্রা যাব। ট্রেন 12 ঘন্টা লেট। ট্রেনে উঠে দেখি একদম ফাঁকা। আমার সামনের সিটে একটি সুন্দর মেয়ে বসে আছে। বয়স 18-19 হবে। দেখে নেপালি মনে হলো, হয়তো দার্জিলিং থেকে এসছে। আমি মেয়েটাকে খুব একটা পাত্তা দিলাম না, জানি না কি ভাববে। তাই পামি স্ট্রিট যে বইটা সদ্য কিনেছিলাম সেই বইটা খুলে পড়তে লাগলাম। দেখলাম মেয়েটা আর চোখে বারবার আমার দিকে তাকাচ্ছে। হঠাৎ মেয়েটা আমাকে অবাক করে আমার পাশে এসে বসলো। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে তারপর বলল, এক্সকিউজ মি, আই হ্যাভ আ রিকোয়েস্ট টু ইউ। আপনি কি আমার হাতটা একটু দেখবেন? আমি বললাম, হ্যাঁ অবশ্যই। আমি মেয়েটার হাত স্পর্শ করলাম। মেয়েটার হাত বরফের মতো ঠান্ডা। হাতের মধ্যে তেমন কোনো রেখাই দেখলাম না, শুধুমাত্র 3-4টে দাগ। আমি বললাম, তোমার হাতের রেখা এখনো ঠিক মতো ওঠেনি? এমন সময় আমাদের পাশ দিয়ে কয়েকজন গুন্ডা টাইপের লোক মদ খেয়ে একেবারে টাল হয়ে যাচ্ছিল। আমাদের দেখে বলল, কি হচ্ছে সব এখানে? আমি উত্তর দিলাম, কিছু না, হাত দেখছি। দুজন বডি বিল্ডার গুন্ডা আমার দুই দিকে এসে বসলো। একজন বলল, হায় আমাদের হাত দেখবি। দুজন গুন্ডা সেই মেয়েটার দুই পাশে বসে পড়ল। আমি বুঝতে পারলাম মেয়েটার খুব অস্বস্তি হচ্ছে। একজন গুন্ডা মেয়েটার একটা হাত চেপে ধরলো। আরেকজন গুন্ডা মেয়েটাকে বলল, এই তোর মোবাইল নাম্বারটা আমায় দে। ওই লোকগুলি মেয়েটির সাথে নানা রকম ভাবে অসভ্যতা করার চেষ্টা করছিল। ট্রেন একদম ফাঁকা। আমি বলিউড সিনেমার নায়ক নই যে 4 জন সুস্থ সবল গুন্ডাদের হাত থেকে একটি মেয়েকে বাঁচাতে পারবো। তবুও আমি সেই অচেনা মেয়েটাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে লাগলাম। হঠাৎ মেয়েটা বলল, আমি বাথরুমে যাব। একজন গুন্ডা বলল, চলো আমিও তোমার সাথে বাথরুম যাব। মেয়েটার চোখ দুটো রাগে জল করছিল। মেয়েটা আর পিছনে পিছনে একটা বডি বিল্ডার গুন্ডা বাথরুমের দিকে অগ্রসর হলো। এদিকে আমার বুক ভয়ে কাঁপছে, জানি না কি অঘটন ঘটবে। হঠাৎ খুব জোরে একটা অমানসিক চিৎকার হলো। আমরা সবাই ওইদিকে অগ্রসর হলাম। ওই বদমাস গুন্ডাটা চিৎকার করছে, আমাকে বাঁচাও, মেয়েটা একটা নাগিন, আমার হাতে কামড় দিয়ে এখনই চলন্ত ট্রেন থেকে লাফ দিয়ে পালিয়ে গেল, আমাকে বাঁচাও। আমরা কেউ ওই গুন্ডাটার কথা বিশ্বাস করতে পারছিলাম না। এরকম আবার হয় নাকি? কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাপের বিষে ওই গুন্ডাটার মৃত্যু হলো। পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করলো। আমি উত্তর দিলাম, মেয়েটাকে আমি চিনি না, ট্রেনে আমাদের পরিচয় হয়েছে। মহানন্দা এক্সপ্রেসে আমি এরপর যখনই উঠি ভাবি, যদি কোনোদিন সেই ইচ্ছাধারী নাগিনের সাথে আবার দেখা হয়। একটি অন্যরকম প্রেমের কাহিনী। প্রথম দেখা। তুমি কি আমাকে বিয়ে করবে? না। তুমি কি আমাকে ভালোবাসবে?
না। আচ্ছা, তোমার নাম কি? আমার জানা হয়নি। তোমার নাম তুমি কি একটু বলবে আমায়? পাগল ছেলে। দ্বিতীয় দেখা। তোমার কি কোনো বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ। তোমার কি একটাই বয়ফ্রেন্ড আছে? হ্যাঁ। তোমার কি মনে হয় একটাই বয়ফ্রেন্ড তোমাকে ভালোবাসার জন্য সাফিসিয়েন্ট? হ্যাঁ, যদি সাফিসিয়েন্ট নাও হয় তবুও তোমার কোনো হেল্পের দরকার আমার নেই। তৃতীয় দেখা। তুমি কি জানো আমি অ্যাডভেঞ্চার খুব পছন্দ করি? আমি কি করে জানবো তুমি কি ধরনের অ্যাডভেঞ্চার পছন্দ করো? মাউন্টেনিয়ারিং, বানজি জাম্পিং, এইসব। গুড। তুমি আমাকে যে এসব কথা বলছো তাতেও তুমি বেশ অ্যাডভেঞ্চার ফিল করছো, বুঝতে পারছি। আমি অ্যাডভেঞ্চার খুব পছন্দ করি। সরি, বাট আমি একদম পছন্দ করি না। আমাদের দুজনের টাইপ আলাদা, কোনো মিল নেই। জানি না এই মেয়ের জন্য আমাকে আর কত পাঁপড় বেলতে হবে। চতুর্থ দেখা। তুমি কি জানো আমি সত্যি করে কি ধরনের মেয়েকে পছন্দ করি? না, আমি জানি না, বলো। তুমি নিজেকে আয়নায় দেখে নাও, তুমি বুঝতে পারবে আমি ঠিক তোমার মতো মেয়েকেই পছন্দ করি। আয়নায় তো শুধু বডি দেখা যায়, শরীর, অন্য কিছু নয়। তোমার কি টাইপের মেয়ে পছন্দ সেটা কি বলতে পারবে? শরীরটাই কি সব? পঞ্চম দেখা। তুমি কি আমাকে কিছু জিজ্ঞাসা করতে চাও? তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? না, একদম না। তাহলে তোমাকে আমি পছন্দ করতে পারছি না, কারণ আমি এক্সপিরিয়েন্সড ছেলে বেশি পছন্দ করি। কোয়েশ্চেনটাকে তুমি আর একবার করতে পারবে? আমি ঠিক মতো শুনতে পাইনি। তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমার অনেক গার্লফ্রেন্ড আছে। সরি, আমি বিয়ের জন্য একটা ফ্রেশ ক্যান্ডিডেট চাই। আমি সত্যি জানার জন্য প্রথমে মিথ্যে বলেছিলাম। মেয়েদের মন বোঝা সত্যি ইম্পসিবল। মহাকাশের চেয়ে মেয়েদের মন বেশি রহস্যময়ী হয়। ষষ্ঠ দেখা। আমি তোমাকে এত ভালোবাসি, তুমি কি সত্যি বুঝতে পারো না? তুমি আমাকে কতটা ভালোবাসো? আকাশে যতগুলো তারা আছে তোমাকে আমার খুব ভালো লাগে। পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি ভালো লাগে। তোমার ভালোবাসায় আমি একদম পাগল হয়ে গিয়েছি। আমি জানি তুমি আমাকে ভালোবাসার আগেই পাগল ছিলে। তোমার মেন্টাল কন্ডিশন ঠিক না, সেই জন্যই আমি তোমাকে অ্যাভয়েড করি। তোমাকে ভালোবাসতে ভয় হয়। সপ্তম দেখা। তুমি আমাকে কেন ভালোবাসতে চাও না? আমি জেনে গিয়েছি তোমার কোনো বয়ফ্রেন্ড নেই। তুমি আমাকে মিথ্যে বলেছিলে। অ্যাকচুয়ালি ভালোবাসা শব্দটাকে বিশ্বাস করতে ভয় হয়। ভালোবাসা হলো আসলে একটা হরমোনাল অ্যাক্টিভিটি। আমার বাবা মায়ের লাভ ম্যারেজ হয়েছিল, কিন্তু ওনাদের ম্যারেজটা স্টেবল হয়নি। তাই কাউকে ভালোবাসতে আমার ভয় হয়। অষ্টম দেখা। তুমি আমাকে একবার ভালোবেসে দেখো, আমি তোমাকে কখনো চিট করব না। তোমার মতো একটা ছেলেকে আমি কিভাবে ট্রাস্ট করব? তুমি এখন বিয়ের আগে বলছো যে আমি খুব সুন্দর, আমাকে তুমি খুব ভালোবাসো, আমাকে তুমি হরিণের সঙ্গে তুলনা করছো। যদিও আমি জানি সেটা পুরোপুরি সত্য নয়, কিন্তু এই তুমি বিয়ের পর আমাকে বলবে যে কেন যে একটা হাতির বাচ্চাকে বিয়ে করলাম, যদি আগে জানতাম যে বিয়ের পর এত মোটা হয়ে যাবে তবে একে বিয়ে করতাম না।
তখন সেই সব কথা আমার এক্সপেকটেশনকে হার্ট করবে। তুমি আমাকে ট্রাস্ট করো, আমি কখনো এরকম বলবো না। ওকে, তাহলে আমি তোমাকে বিয়ে করার জন্য রেডি আছি। আমি তোমাকে ট্রাস্ট করলাম, কিন্তু বিয়ের পর যদি কিছু ইস্যু হয় তবে আমি তোমাকে ছাড়বো না। নবম দেখা। বিয়ের একদিন আগেকার কথা। আমি আজকে খুব হ্যাপি তুমি আমার সাথে বিয়ে করার জন্য রেডি আছো। আজকে আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। আচ্ছা, তুমি কি আজকে আমাকে কিস করবে? তার পরিবর্তে তুমিও বিহার এলো। তোমার ইউপি বিহার তুমি নিজের কাছেই রাখো। তুমি শুধু আমাকে একটা ভালো গিফট দাও। ওকে ডিয়ার, আমি তোমাকে এমন গিফট দেব যে তুমি সারা জীবন মনে রাখবে। দশম দেখা। বিয়ের পর ফুলশয্যার ঠিক আগেকার কথা। আজকে আমি তোমাকে একটা খুব দামি গিফট দিতে চাই। ও মা, তাই? কি গিফট? গোল্ড জুয়েলারি? না না, আরো অনেক দামি। তাহলে কি ডায়মন্ড? না, তার চেয়েও অনেক দামি। ও মা, বুঝতে পারছি না, কি বলো? বলবো, আমার লেখা কিছু কবিতা। এই কবিতাগুলো আমি শুধু তোমার জন্য লিখেছি। কোন পাগলের সাথে আমি বিয়ে করে ফেললাম জানি না। আমার কপালে যে কি আছে। একটা মৃত্যু এবং একটা প্রেম। ঘটনাটা ঘটে গেল ঠিক আমার চোখের সামনেই। এত তাড়াতাড়ি ঘটে গেল যে আমি কিছুই করতে পারলাম না। একটা লরি পেছন দিক থেকে এসে ছেলেটাকে জোরে একটা ধাক্কা মারলো। ছেলেটা রাস্তার ওপারে মুখ থুবড়ে পড়ে গেল, হাত পা ছড়িয়ে। আমরা কয়েকজন মিলে ছেলেটাকে ধরাধরি করে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার বলল, বাঁচার কোনো আশা নেই। ছেলেটা হাসপাতালের কেবিনে শোয়া অবস্থায় আমার দিকে তাকিয়ে বলল, মৃত্যুর আগে ও একবার একটা মেয়ের সঙ্গে দেখা করতে চায়। তাই অনিচ্ছা সত্ত্বেও ফোন করতে হলো। আমি ফোন করে মেয়েটাকে সব কথা জানালাম। মেয়েটা স্পষ্ট জবাব দিল, না, আমি তো এখন ওকে ভালোবাসি না। আমি অবাক হয়ে গেলাম। রেগে গিয়ে বললাম, দেখো, তুমি ওকে ভালোবাসো কি না ভালোবাসো সেটা এখন বড় কথা নয়। মৃত্যুর আগে ও তোমার সঙ্গে একবার দেখা করতে চায়, তাই তোমার আসা উচিত। মেয়েটা বলল, দেখুন, অন্যদিন হলে আমি ভাবতাম। আজকে আমাদের কলেজের অ্যানুয়াল ফাংশন, আজকে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। মেয়েটা ফোনটা কেটে দিল। নারী শব্দের অনেকগুলি প্রতিশব্দ, স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা। এই কথাটা ভুল প্রমাণিত করে মেয়েটা দেখতে এলো না ছেলেটাকে। রাত্রি 9টার সময় ছেলেটা মারা গেল। মেয়েটা তখন কলেজের অ্যানুয়াল ফাংশনে অন্য কোনো ছেলের সঙ্গে কোমর দোলাচ্ছে। সুলগ্নাদি ও কয়েকটা কথা। পাড়ার ক্লাবে ক্যারাম খেলছিলাম। এমন সময় গুবলু দৌড়ে এলো। বলল, জানিস, প্রশান্ত স্যার একটু আগেই মারা গেল। প্রশান্তদা আমাদের ইংরেজি টিউশন পড়াতো মাধ্যমিক পর্যন্ত। তবে আমি প্রশান্ত স্যার না বলে প্রশান্ত দাই বলতাম।
প্রশান্তদা বেশ কয়েকদিন ধরে গলার ক্যান্সারে ভুগছিল। কেমোথেরাপি, রেডিওথেরাপি, কত কিছুই না করা হলো, কিন্তু শেষ পর্যন্ত প্রশান্তদাকে বাঁচানো গেল না। আমরা সবাই প্রশান্তদার বাড়িতে ছুটে গেলাম। বাড়িতে ভিড়। প্রশান্তদার পাশেই পাথরের মূর্তির মতো বসে আছে সুলগ্নাদি। সুলগ্নাদি আমাদের চেয়ে 2 বছরের সিনিয়র, দেখতে অপরূপা সুন্দরী। সুলগ্নাদি তো জানতো প্রশান্তদার ক্যান্সার হয়েছে, সব জেনে শুনে কেন যে প্রশান্তদাকে বিয়ে করলো, এই বিষয় নিয়ে চারদিক ফিসফাস আলোচনা চলছে। প্রশান্তদার লেপ, কাঁথা, বালিশ, ব্যবহার করা সব জিনিসপত্র, এমনকি ডায়েরিটাও প্রশান্তদার সাথে শ্মশানে পাঠানো হলো। সুলগ্নাদির বাবা মা চেয়েছিল সুলগ্নাদিকে অন্য কোনো ভালো ছেলের সাথে বিয়ে দিতে, কিন্তু সুলগ্নাদি বাবা মার অমতে প্রশান্তদাকে বিয়ে করেছে। শেষ দিন পর্যন্ত সুলগ্নাদি প্রশান্তদার পাশে থেকেছে, সেবা করেছে, ভালোবেসেছে। সুলগ্নাদির জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, তাহলে কি এই স্বার্থপর পৃথিবীতে এভাবেই ভালোবাসার জন্য স্যাক্রিফাইস করতে পারতো? এসব কথা আমি যতই ভাবতে থাকি, সুলগ্নাদির চরিত্রটা আমার চোখে ততটাই উজ্জ্বল হয়ে ওঠে। সবুজদা এবং লকডাউন। সবুজদাকে আমি অনেকদিন আগে থেকেই চিনি, খুব ভালো লোক। পাড়ায় কুকুর বিড়ালদের নিয়মিত খেতে দেন, অসুস্থ হয়ে পড়লে তাদেরকে ডাক্তারের কাছে নিয়ে যান। পশুপ্রেমী বলে পাড়ায় তার একটা সুখ্যাতি রয়েছে। ওনাকে দেখলে আমার নিজের ঠাকুমার কথা মনে পড়ে যায়। সেসব গল্প পরে শোনাবো। লকডাউন চলছে এখন, খুব খারাপ সময়। সমস্ত বিশ্ব জুড়ে করোনার প্রকোপ দেখা দিয়েছে, মানুষ গৃহবন্দী হয়ে পড়েছে। আমরা যারা মেটেরিয়াল বস্তুতে আসক্ত, তাদের অবস্থা ক্রমশ শোচনীয় হয়ে উঠেছে। কিন্তু সবুজদা দিব্যি আছেন। এখনো নিয়মিত বাড়িতে রান্না করে করে পাড়ার সমস্ত কুকুর বিড়ালকে খাবার দিয়ে আসেন। সেই অসহায় প্রাণীদেরকে ভালোবাসা এবং সহায়তা করার মধ্যে যে আনন্দ রয়েছে, কোনো মেটেরিয়াল বস্তু কখনো সেই আনন্দ দিতে পারবে না। আমরা জীবনে সবাই আনন্দ চাই, কিন্তু সেখানে হয়তো প্রকৃত আনন্দ পাওয়া যায় না। প্রকৃত আনন্দের সন্ধান আমাদের বাইরের পৃথিবীতে নয়, বরং আমাদের ভিতরের জগতে রয়েছে। ভালোবাসা এবং অসহায়কে সহায়তা করার মাধ্যমে সেই আনন্দ পাওয়া যায়। প্রকৃত ভালোবাসা মানুষের মনকে অপরিসীম আনন্দ দেয়। সেই প্রকৃত আনন্দ যে লাভ করে, তার কাছে কোনো কিছু না পাওয়ার বেদনা থাকে না। সে সহজেই অন্য কাউকে সহায়তা করতে পারে, তার মধ্যে কোনো সেলফিশনেস থাকে না। অসহায়কে সহায়তা করলে সেই আনন্দ আবার বহুগুণ বেড়ে যায়। সিংহাসন লাভ। দেববাবু বিধানসভা ভোটে জয়ী হয়েছেন। কালকে তিনি মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন। পরিবর্তনের পর পরিবর্তন এসেছে। ছোটবেলায় ঠাকুমার মুখে শোনা অমৃত মন্থনের কাহিনী খুব মনে পড়ছে। অমৃত সেবনে জরা, বার্ধক্য, মৃত্যু স্পর্শ করতে পারবে না। ত্রিদেব সিদ্ধান্ত নেন যে দেবতারা অমৃত লাভ করবে এবং নির্ভীকভাবে সমাজ কল্যাণে মন দেবে।
কিন্তু প্রকৃতপক্ষে তা হয়নি। যে অমৃতের জন্য মহাদেবকে বিষ পান করতে হয়েছিল, তার সঠিক ব্যবহার হয়নি। দেবতারা অমৃত লাভ করে অহংকারী হয়ে পড়ে। ক্ষমতা চরিত্রকে দুর্বল করে দেয়। দেবতাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। তার ফলে সৃষ্টির অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়ে। সেই জন্য পরিবর্তন আবশ্যক হয়ে পড়ে। রাজনীতিতেও অনুরূপ পরিবর্তন আবশ্যক। কারণ ক্ষমতা কারো হাতে বেশি দিন থাকলে তার চরিত্র দুর্বল হয়ে পড়ে। দেবতাদের চরিত্র ক্রমাগত দুর্বল হয়ে যাওয়াতে সৃষ্টির অবস্থা শোচনীয় হয়ে পড়ে। তখন দেবতাদের সরিয়ে অসুরদেরকে সিংহাসনে বসানো হয়। দেবতারা তখন নিজেদের ভুল বুঝতে পারে, তারপর চিত্তশুদ্ধি করবার জন্য তপস্যা করেন। তাদের চিত্তশুদ্ধি হওয়ার পর পুনরায় তাদেরকে স্বর্গের সিংহাসনে ফিরিয়ে দেওয়া হয়। নিয়তির নিয়মই তাই। প্রায়শ্চিত্তের আগুনে চিত্তশুদ্ধি করলে চরিত্রের দুর্বলতা দূর হয়। দেববাবু তাই শপথ গ্রহণের পূর্বে ইষ্ট দেবতাকে স্মরণ করে প্রার্থনা করলেন, আমার চিত্ত শুদ্ধি করো। ক্ষমতা যেন আমার চরিত্রকে দুর্বল করতে না পারে। আমাকে আশীর্বাদ করো। With great power there must also come great responsibility. বৃদ্ধাশ্রম। কোনো অবিবাহিত ছেলের বাবা মা কখনো বৃদ্ধাশ্রমে যায় না। বিয়ের পর এমন কি হয় যাতে ছেলে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে বাধ্য হয়? দীপু অনেকেই এই প্রশ্ন করেছেন। বিয়ের পর সুশিক্ষিত সমাজে ছেলেদের মানসিকতার মধ্যে কেন এমন পরিবর্তন আসে? দীপুর জন্ম সবুজ একটা ছোট্ট গ্রামে। সবুজের মধ্যে সে বড় হয়েছে, বিকশিত হয়েছে। আধুনিকতার ছোঁয়া তখনও সেখানে স্পর্শ করেনি। ইলেকট্রিসিটি সেখানে ছিল না, মাটির রাস্তা ছিল, খুব কম বাড়ি ইটের তৈরি ছিল। কিন্তু মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ ছিল। মানুষ স্বার্থপর ছিল না। দীপুদের বাড়িতে বাবা মা সবাই তার ঠাকুরমাকে যথেষ্ট সম্মান করতেন। ঠাকুরমাও ওদেরকে খুব ভালোবাসতো। বৃদ্ধাশ্রমের কনসেপ্ট ওর জানা ছিল না। কলকাতায় এসে প্রথম বৃদ্ধাশ্রম সে দেখতে পায়। সুশিক্ষিত সমাজের এ কি লক্ষণ? যে বাবা মা শিক্ষককে ছোটবেলা থেকে সে ঈশ্বরের স্থানে রেখেছেন, এখানে সেই পরিস্থিতি দেখে খুব দুঃখ পায়। সে অনেক সময় প্রতিবাদ করে, সবাইকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তার কথা কেউ শোনে না। যে বাবা মা এত কষ্ট করে সন্তানকে লালন পালন করেন, তাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কথা কেউ কিভাবে ভাবতে পারে? দীপু গ্রাম্য ছেলে, তা বুঝতে পারে না। তাই নিরুপায় হয়ে দীপু নিজেই একটা বৃদ্ধাশ্রম শুরু করেন। অনাথ শিশুদের জন্য তার মন কাঁদে। তাই বৃদ্ধাশ্রমের পাশাপাশি ছোট্ট একটা অনাথাশ্রমও তৈরি করেন। এইভাবে এক মহাপুরুষের জীবন শুরু হয়। একটি নতুন পৃথিবীর সন্ধানে। 1000 বছর পরে পৃথিবীর কোনো অস্তিত্ব নেই, পুরোপুরি নষ্ট হয়ে গেছে। কিছু মানুষ তখন আশ্রয় নিয়েছে মহাকাশে। 108টি স্পেসশিপ
তার মধ্যে বসবাস করছে মানব প্রজাতির শেষ প্রজন্ম। ওরা সবাই এমন একটা পৃথিবী খুঁজছে যা মানব প্রজাতির বসবাসের জন্য উপযুক্ত হবে। ওয়ার্ম হোল টেকনোলজির সহায়তায় মাইকেল আর সায়নী শেষ পর্যন্ত অন্য এক ডাইমেনশনে পৌঁছয়। অন্য এক দুনিয়ার সম্মুখীন হয় ওরা। আমাদের এই পৃথিবী থেকে কয়েক সহস্র আলোকবর্ষ দূরে অবস্থান করছে সেই গ্রহ। সেই গ্রহের নাম অ্যালেক্স। সেই অ্যালেক্স গ্রহের প্রাণীরা দেখতে মানুষের মতো, কিন্তু অনেক বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী। সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, এই অ্যালেক্স গ্রহের প্রাণীদের গড় আয়ু প্রায় 1,00,000 বর্ষ। সায়েন্স ও টেকনোলজি ওখানে অনেক উন্নত। অ্যালেক্স গ্রহের প্রাণীরা দিনে 3 বার স্নান করেন এবং 1 বার খাদ্য গ্রহণ করেন। আমাদের জীবিত থাকবার জন্য চাই খাদ্য, পানীয় এবং অক্সিজেন, কিন্তু ওরা খাদ্য, পানীয় এবং অক্সিজেন ছাড়া কয়েক সহস্র বৎসর জীবিত থাকতে পারে। অ্যালেক্স গ্রহের প্রাণীদের এক শ্রেণী সমুদ্রে বসবাস করেন, ওদের রাজার নাম উইলিয়াম। এক শ্রেণী স্থলে এবং পাহাড়ে বসবাস করেন, ওদের রাজার নাম লিও। এক শ্রেণী আকাশে বসবাস করেন, ওদের রাজার নাম অ্যালবার্ট। উইলিয়াম, লিও আর অ্যালবার্ট, এই 3 জন রাজা অ্যালেক্স গ্রহকে নিয়ন্ত্রণ করে। মাইকেল আর সায়নী প্রথমে মহারাজা উইলিয়ামের সঙ্গে দেখা করতে গেলেন। উইলিয়ামের রাজপ্রাসাদ সমুদ্রের ওপরে। হীরা, মুক্ত, মানিক দিয়ে তৈরি সেই রাজপ্রাসাদ। উইলিয়াম দেখতে খুব সুন্দর। একটা খুব বড় সাপের ওপর নিদ্রারত অবস্থায় আছেন। ওনার ঠিক পাশে একজন অপরূপা সুন্দরী নারী বসে আছেন। তিনি উইলিয়ামের স্ত্রী মোনালিসা। মোনালিসা খুব আনন্দিত হলো এবং সায়নী ও মাইকেলকে বসতে বলল। উইলিয়াম চোখ খুলল, তারপর জানতে চাইল, তোমরা কোথা থেকে এসেছো? সায়নী উত্তর দিল, আমরা অন্য ডাইমেনশন থেকে এসেছি। আমাদের গ্রহ পৃথিবী নষ্ট হয়ে গেছে, দয়া করে আমাদের সহায়তা করুন। উইলিয়াম হাসল, বলল, তোমরা ওয়ার্ম হোল টেকনোলজির সহায়তায় তোমাদের ডাইমেনশন থেকে আমাদের ডাইমেনশনে এসেছো। তোমরা আমাদের এই ডাইমেনশনে 1 দিন কাটিয়েছ। আমাদের এই ডাইমেনশনে 1 দিন মানে তোমাদের ডাইমেনশনে 1000 বছর। মাইকেল চিন্তিত হয়ে পড়ল, বলল, তাহলে আমরা এখন কি করব? মোনালিসা উত্তর দিল, তোমরা এক কাজ করো, আমার বাবা মহারাজা লিওর কাছে যাও, উনি নিশ্চয়ই তোমাদের পথ দেখাবেন। মাইকেল আর সায়নী মহারাজা লিওর সাথে দেখা করবার জন্য রওনা হলো। মহারাজা লিওর রাজপ্রাসাদ পাহাড়ের চূড়ার ওপরে বরফে ঢাকা। লিওর স্ত্রী জেনিফার, পুত্র রবার্ট এবং চার্লস ওদের কথা খুব মন দিয়ে শুনল। লিও উত্তর দিল, তোমরা নিশ্চয়ই অ্যালবার্টের নাম শুনেছ। উনি আমার জামাই। আমার কন্যা অ্যাঞ্জেলিনাকে ও বিবাহ করেছে। আমি অ্যাঞ্জেলিনা আর অ্যালবার্টকে বলে দেব, ওরা তোমাদের ডাইমেনশনে তোমাদের পৃথিবীকে নতুনভাবে নির্মাণ করবে। তারপর তোমরা ওখানে নতুনভাবে জীবন শুরু করতে পারবে। মাইকেল আর সায়নী তারপর অ্যাঞ্জেলিনা আর অ্যালবার্টের সাথে দেখা করবার জন্য বেরিয়ে পড়ল। অ্যালবার্টের রাজপ্রাসাদ আকাশের উপর ভাসমান অবস্থায় আছে। অ্যালবার্ট আর অ্যাঞ্জেলিনা ওদের কথা শুনল এবং লিওর নির্দেশ মতো ওদের সহায়তা করতে রাজি হলো।
ওয়ার্মহোল টেকনোলজির সহায়তায় অ্যালবার্ট, মাইকেল আর সায়নী আবার আমাদের এই ডাইমেনশনে ফিরে এলো। অ্যালবার্ট নতুনভাবে পৃথিবীকে নির্মাণ করলো, মাইকেল এবং সায়নী সেই পৃথিবীতে বসবাস করতে লাগলো। অ্যালবার্ট কিছুদিন মাইকেল এবং সায়নীর সঙ্গে এই পৃথিবীতে থাকলো, তারপর আবার নিজের ডাইমেনশনে ফিরে গেল। মাইকেল আর সায়নী নিজেদের নতুন নামকরণ করলো, আদম এবং ইভ। নীল ও আশ্চর্য জন্তু। প্রথম। নীল। আমার নাম নীল। আমরা 4 জন বন্ধু বের হয়েছি এক অদ্ভুত অভিযানে। ফলাফল কি হবে তা জানি না। আমরা কি সত্যি জীবিত অবস্থায় ফিরতে পারবো? আমার মনে হয় না ফিরে আসার গ্যারান্টি 100%। প্রশান্ত মহাসাগরের একটা নির্জন দ্বীপের উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। সেই দ্বীপটা এত বেশি ভয়ানক যে কি বলবো। প্রতি পদে পদে বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। তবু আমরা রওনা দিয়েছি। কিন্তু আমাদের অভিযানের উদ্দেশ্য কি? প্রশান্ত মহাসাগরের এই নির্জন দ্বীপে এক অদ্ভুত ধরনের জন্তু দেখা দিয়েছে। লম্বায় কমপক্ষে 20 ফিটের মতো হবে অনুমান করা হচ্ছে। বিজ্ঞান মহল সেই অদ্ভুত জন্তুকে নিয়ে খুবই চিন্তিত। আমরা যদি সেই জন্তুকে ধরে আনতে পারি তাহলে অনেক রহস্যের সমাধান হয়ে যাবে। কিন্তু আমাদের উদ্দেশ্য রহস্য সমাধান নয়, আমরা চাই টাকা। যদি আমরা সেই জন্তুকে জীবিত অবস্থায় ধরে আনতে পারি তাহলে অনেক অনেক টাকা পাবো। আমাদের সাথে এরকমই চুক্তি হয়েছে, কিন্তু কাজটা করতে হবে অত্যন্ত গোপনীয়ভাবে, মিডিয়া যেন জানতে না পারে। দ্বিতীয়। তারপর অনেক ঘটনা ঘটে গেছে। কাজটা যতটা কঠিন ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি কঠিন। সেই অদ্ভুত জন্তুটা ধরতে গিয়ে আমার 3 বন্ধু প্রাণ হারিয়েছে, আর আমি পালাতে গিয়ে একটা বরফ গোলা জলের নালার মধ্যে পড়ে গিয়েছিলাম। আমিও মরেই যেতাম যদি একটা সুন্দরী মেয়ে আমাকে সেই বরফ গোলা জলের নালা থেকে ঠেলে না বার করত। কয়েক সেকেন্ডের জন্য আমার চোখ খুলেছিল আর তারপর আবার বন্ধ হয়ে গেল। আমি শুধু অনুভব করতে পেরেছিলাম একটা সুন্দর মেয়ের শরীরের স্পর্শ। তারপর আমার আর কিছুই মনে নেই। তৃতীয়। যখন আমার আবার জ্ঞান ফিরে এলো, আমি তখন একটা তাঁবুর মধ্যে শুয়ে আছি। একটু পরে সেই সুন্দরী মেয়েটি এলো। এই সুন্দরী মেয়েটাই আমার জীবন বাঁচিয়েছে। কিন্তু ও এখানে এলো কি করে? ওকে তো এই জঙ্গলের মানুষ মনে হচ্ছে না। এই নির্জন দ্বীপে কোনো মানুষ বসবাস করতে পারে বলে তো মনে হয় না। তবে কি সত্যি অলৌকিক কিছু? কিন্তু ও আমার প্রাণটাই বা বাঁচালো কেন? কি চায় ও আমার জীবনের বিনিময়ে? আমি কিছু বুঝতে পারছি না। আমি এক দৃষ্টিতে সেই মেয়েটার দিকে তাকিয়ে আছি। ও বলল, তুমি বরফ গলা ঠান্ডা জলে ডুবে যাচ্ছিলে। আমি তোমাকে তুলে এনেছিলাম, কিন্তু তোমার শরীর ঠান্ডায় একদম অবশ হয়ে গিয়েছিল। তাই তোমাকে গরম করার জন্য একটু আর তোমার পোশাকটাও আমি পাল্টে দিয়েছি। আমি নিজের দিকে তাকালাম। তাহলে এক রাত্রিতেই আমার সব গেল? আমি এখন যে পোশাকটা পরে আছি সেটা মেয়েরা সাধারণত রাত্রিতে পরে। আমাকে দেখতে নিশ্চয়ই খুব অদ্ভুত লাগছে। মেয়েটা আমার দিকে এগিয়ে এলো, বলল, তুমি এখন ঠিক আছো তো? আমি বললাম, হ্যাঁ,
কিন্তু আমি বুঝতে পারছি না তুমি আমার জীবন বাঁচিয়েছো কেন। মেয়েটা হেসে ফেলল, বলল, এমনি ইচ্ছে হলো তাই। সব কিছুর পিছনে যে একটা কারণ থাকতেই হবে এমন তো কোনো কথা নেই। যেমন কেন এই পৃথিবী সৃষ্টি হয়েছে, এর পিছনে কি কোনো কারণ আছে? এসব আলতু ফালতু কথা ছাড়ো। তোমার এখন নিশ্চয়ই খুব খিদে পেয়েছে, আমি তোমার জন্য কিছু আনছি, একটু দাঁড়াও। আমি বললাম, না আমার খিদে নেই, তোমার সাথে আমার অনেক কথা আছে, আমি মনে করি সেটা অনেক বেশি জরুরি। কথা পরে হবে, কথা বলার জন্য প্রচুর সময় পাবে। আগে তোমাকে কিছু খাওয়ানো দরকার, আমি 2 মিনিটের মধ্যে আসছি। 2 মিনিট থেকে একটু বেশি সময় লাগলো। মেয়েটা আমার জন্য কিছু চাইনিজ খাবার নিয়ে এলো। আমরা দুজন মিলে একই ডিশ থেকে সেই খাওয়া শেষ করতে লাগলাম, আর গল্প করতে করতে অনেক কিছু জানলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এখানে এলে কি করে? ও বলল, আমি এখানে ঘুরতে এসেছিলাম। আমি বললাম, তুমি এখানে ঘুরতে এসেছিলে? এখানে কেউ ঘুরতে আসে নাকি? ও বলল, তুমি নিজের মতো সবাইকে কেন ভাবছো? এমন অনেকেই আছে যারা নির্জনতাকে হইহুল্লোড় থেকে বেশি ভালোবাসে, যদিও মানছি যে সংখ্যায় খুব কম। আমি বললাম, তুমি নিশ্চয়ই তাদের মধ্যে একজন। ও বলল, আমি কি তা বলেছি? আমার বয়ফ্রেন্ড রোনাল্ডো, ওর প্রথম প্রেম ছিল এই নির্জন দ্বীপ। আমরা এখানে প্রায়ই বেড়াতে আসতাম। আমি বললাম, ছিল মানে এখন নেই? ও হঠাৎ একটু অন্যমনস্ক হয়ে পড়ল, বলল, না, এখন ও আর বেঁচে নেই। তোমরা নিশ্চয়ই সেই আশ্চর্য জন্তুটাকে ধরবার জন্য এখানে এসেছো। ওই রাক্ষসটাই ওকে মেরে ফেলেছে। আমি বললাম, হ্যাঁ আমি বুঝতে পারছি, তুমি ওকে মারার জন্যই, মানে প্রতিহিংসা নেওয়ার জন্যই এখনো এখানে আছো। ও বলল, হ্যাঁ, তুমি তো বেশ বুদ্ধিমান, আমার মনে হয় তুমি আমাকে সাহায্য করতে পারো। আমি বললাম, কিন্তু আমি তো ওই আশ্চর্য জন্তুকে মারতে চাই না, শুধু ধরে নিয়ে যেতে চাই। ও বলল, তুমি হয়তো কিচ্ছু জানো না, তাই এরকম বলছো। তারপর ও আমাকে শোনালো সেই আশ্চর্য জন্তুর কাহিনী। সেই আশ্চর্য জন্তুটি ভিন্ন গ্রহ থেকে এসেছে। ওদের গ্রহ ঠিক কত দূরে জানি না, কিন্তু ওদের গ্রহ হয়তো কোনো কারণে নষ্ট হতে চলেছে, তাই ওরা অন্য কোনো গ্রহে বসবাস করতে চায়। এখন সেই আশ্চর্য জন্তুটি ওদের গ্রহের সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। যদিও সফল হয়ে যায় তাহলে পৃথিবী এরকম আশ্চর্য জন্তুতে ভরে যাবে। তখন মানুষের কি অবস্থা হবে তা বোঝাই যাচ্ছে। কিন্তু সেই জন্তুটি ওদের গ্রহের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, কারণ ওজোন স্তর ভেদ করে সে কিছুতেই মেসেজ পাঠাতে পারছে না। ওর মহাকাশযানটাও বিকল হয়ে পড়ে আছে। তবে যতক্ষণ না ওই আশ্চর্য জন্তুকে শেষ করে দেওয়া যাচ্ছে, পৃথিবীর ওপর থেকে একটা বড় বিপদের পসিবিলিটি থেকেই যাচ্ছে। চতুর্থ, রোজি। সেই মেয়েটার নাম রোজি। সকালবেলায় রোজি আমাকে ঠেলে ঘুম থেকে ওঠালো। রোজিকে দেখতে খুব সুন্দর লাগছে, তবে প্রাণবন্ত বলবো না। ওর চোখ দুটো এখনো নিঃসঙ্গ ও উদাসীন। ও আমাকে বলল, এত ঘুমোলে হবে? তুমি ভুলে গেছো আমাদের এখন অনেক কাজ বাকি আছে। রোজিকে আমি যতই দেখছি ততই আমার ভালো লাগছে। ওর ব্যবহার আমাকে মুগ্ধ করেছে। কেন জানি না আমি ওর দিকে অদ্ভুত ভাবে তাকালাম। ও হাসলো, বলল, কি, তুমি আবার রাগ করলে না তো? আমি তোমার সাথে একটু ইয়ার্কি করছিলাম, প্লিজ রাগ করো না।
আমি সত্যি রাগ করিনি। আমি কেন এমনি এমনি রাগ করব, তাও এত তুচ্ছ কারণ? আসলে আমার মুখটাই এমন যে গম্ভীর হয়ে থাকলে মনে হয় যে আমি কারোর উপর রাগ করেছি, আর যখন সত্যি সত্যি রাগ হয় তখনও কেউ বুঝতে পারে না। এই হয়েছে আমার মুশকিল। বেলা অনেক হয়ে গেছে, এতক্ষণ শুয়ে থাকা আমার উচিত হয়নি। আমি তাড়াতাড়ি বিছানা থেকে উঠলাম, বললাম, না, তোমার উপর রাগ করব কোন সাহসে? তোমার জন্যই তো আজ আমি বেঁচে আছি। তোমার উপর কি আমি রাগ করতে পারি? ও বলল, দেখো, তুমি আমাকে এসব কথা বারবার বলবে না, খারাপ লাগে। তোমাকে আমার দরকার বলেই আমি তোমাকে বাঁচিয়েছি, তোমার ওপর কোনো দয়া করিনি, বুঝলে? তবে তোমার যদি আমাকে অসহ্য মনে হয় তবে তুমি চলে যেতে পারো। আমি বললাম, এখন তো তুমি সিরিয়াস হয়ে যাচ্ছ, তাই না? তারপর আমরা দুজনেই হেসে ফেললাম। পঞ্চম, রোজি আমাকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমরা দুজন এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে বেরিয়ে পড়েছি। এই আশ্চর্য জন্তুটা যে কি করছে, এখন হয়তো আপ্রাণ চেষ্টা করছে ওদের গ্রহের সাথে কন্ট্যাক্ট করতে। ও যদি সফল হয়ে যায় তাহলে পৃথিবীর কি অবস্থা হবে ভাবতেই শরীরটা শিউরে উঠল। আমরা ওর আস্তানা, মানে কুঁড়ে ঘরের মতো দেখতে মহাকাশযানটার খুব কাছে চলে এসেছি। আমরা ঠিক করেছি দুইজন দুই দিক দিয়ে ঢুকবো। আমি সামনের দিক দিয়ে ঢুকবো ঠিক করলাম। ষষ্ঠ, সে আশ্চর্য জন্তু আমার হাতের অনেকটা মাংস খুবলে নিয়েছে। রোজি ওর ওপর এলোপাথারি ভাবে গুলি চালাচ্ছে। সেই জন্তুটি আমাকে ছেড়ে দিয়ে রোজির দিকে রওনা দিচ্ছে হিংস্র ভাবে। হয়তো এখনই ও রোজির গলা টিপে ধরবে। আমি আমার ক্ষতবিক্ষত হাতে বন্দুক তুলতে পারছি না। আমি চেষ্টা করছি, আমাকে পারতেই হবে। বন্দুকের গলির মধ্যে নাইট্রিক অ্যাসিড মেশানো আছে, আর এই নাইট্রিক অ্যাসিড যদি আশ্চর্য জন্তুর মাথার ঘিলুর মধ্যে প্রবেশ করতে পারে তবে মারা যাবে। আমি হাতটা সোজা করলাম, ট্রিগার টিপলাম, গুলি বের হলো, সোজা বেরিয়ে গেল, অব্যর্থ নিশানা। সপ্তম, আমার কেমন জানি লাগছে আমি সমুদ্রের পাশে এসে দাঁড়িয়েছি। সমুদ্রের বুকে একটার পর একটা ঢেউ। আমি সত্যি অন্যমনস্ক হয়ে পড়েছি। আবোল তাবোল কত কিছু ভাবছি। কখন যে রোজি এসে আমার পাশে ঘেঁষে দাঁড়িয়েছে আমার খেয়াল নেই। রোজি আমার কাঁধে হাত রাখলো, বলল, তোমার কি খুব খারাপ লাগছে? আমি অবাক হলাম। না, কেন খারাপ লাগবে? রোজি বলল, তোমার স্বপ্ন পূরণ হলো না, অনেক টাকা কামানোর স্বপ্ন। যদি তুমি ওই আশ্চর্য জন্তুকে জীবিত অবস্থায় ধরে নিয়ে যেতে পারতে তবে অনেক টাকা পেতে। আমি বললাম, কিন্তু তাতে কি হয়েছে? এই ভেবে আমার আনন্দ হচ্ছে যে আমি পৃথিবীকে একটা বড় বিপদের হাত থেকে রক্ষা করেছি। রোজি হেসে ফেলল। ও বলল, তুমি তো আমার কথাই আমাকে শোনাচ্ছ, তাই না? আমি বললাম, বিশ্বাস করো, এইটাই আমার মনের কথা। রোজি বলল, তুমি অনেক বদলে গেছো নীল। আমি বললাম, হ্যাঁ, আমি বদলে গিয়েছি এবং সেই জন্য তুমি দায়ী। রোজি বলল, আমি দায়ী? তুমি কি আমাকে দোষারোপ করছো? আমি বললাম, আমি তোমার প্রতি কৃতজ্ঞ। রোজি আবার হেসে ফেলল, এবার জোরে জোরে। তারপর বলল, আমি যদি বলি আমি আমার উদ্দেশ্য সাধনের জন্য তোমাকে ব্যবহার করেছি, এটাই সত্যি। আমি বললাম, হ্যাঁ, হয়তো সত্যি হতে পারে, কিন্তু তুমি আমাকে বিনিময়ে যা দিয়েছ সে আমাকে সারা জীবনের জন্য প্রেরণা যোগাবে। রোজি আমার কথা শুনেও শুনল না, হয়তো আমার কথা বিশ্বাস করলো না।
সমুদ্র আর আকাশ যেখানে মিশে গেছে, রোজি সেই দিকে হাঁটতে লাগলো। সমুদ্র এতটাই বিশাল যে মনে হয় আকাশের সাথে মিশে গেছে, কিন্তু সত্যি কি কোনোদিন সমুদ্র আকাশের সাথে মেশে? না, মেশে না। চিরদিনই পৃথিবীর কাছে একটা রহস্য হয়ে থাকে। এই নির্জন দ্বীপটা একটু পরে ভয়ঙ্কর সুন্দর হয়ে উঠবে, অন্ধকার নামবে। রোজিকে দেখতে তখন ভয়ঙ্কর সুন্দর লাগবে। আমি সত্যি রোজিকে বুঝতে পারিনি, ও আমার ধরা ছোঁয়ার বাইরে। এই নির্জন দ্বীপ কি আমাদের মনে রাখবে? মনে রাখবে মনে হয়।